আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার জায়গা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সেনাবাহিনী গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী গৌরবময় ভূমিকার প্রশংসা করেন। শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে সেনা সদস্যদের দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জাহিদ রহমানের রিপোর্ট। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ স্থল আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী ফার্মবেস এর মহড়াস্থল ঘুরে দেখেন, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিট সিওর সঙ্গে। সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন সরকার প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য রান্না করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান সেখানে উপস্থিত সেনা সদস্যদের বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের আস্থার প্রতীক। এ সময় জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সারে আক্রান্ত সন্তান মাহমুদুল্লাহ বিন জিশানকে নিয়ে তিনি দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী জিশানের চিকিৎসার খোঁজ নেন এবং তার মাকে চাকুরির আশ্বাস দেন। 2024 সালের 5 অগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমার বড় ছেলে। এর ঠিক 2 সপ্তাহ পর ছোট ছেলে জিশানের ক্যান্সারে আক্রান্তের খবর জানতে পারে পরিবারটি। ভাইয়ের মৃত্যুর 7 মাস পর বাবাকেও হারায় ছোট জিশান। ক্যান্সার চিকিৎসায় শুরু থেকেই জিশানকে সহযোগিতা করে আসছে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার, সংসদে এমনটা জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা সরকার বাস্তবায়ন করছে বলে সংসদকে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন 8099টি ক্যাডারের শূন্য পদে দ্রুত নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে তারা এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে সাভারে হামলার ঘটনার বিষয়ে সংসদে প্রশ্ন রাখেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী জানান, এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এই সমাবেশে যারা শ্রোতারা আছেন তাদের মাঝখানে সেখানে একটা বিস্ফোরণ ঘটানো হয়, ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণে অনেকেই হতাহত হন, রক্তাক্ত হন। সেখানে বিরোধী দলীয় চিফ হুইপ উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম, আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভয়াবহ ক্ষতির মধ্যে আমরা পড়তে পারতাম। এমত অবস্থায় যারা পতিত স্বৈরাচার আছে এবং যারা নানাভাবে সমাজে স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে, তাদের ব্যাপারে আসলে সরকারের তরফ থেকে পদক্ষেপ কি? আমরা আশ্বস্ত করতে পারি যে এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে 11 দলীয় জোট। দুপুরে সংসদ ভবনের সামনে মানিক মে এভিনিউয়ে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে জোট নেতারা এ দাবি জানান। এ সময় তারা বলেন, দাবি না মানা হলে প্রয়োজনে আরেকটি বিপ্লব হবে। পরে 11 দলীয় ঐক্য ও জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারের পক্ষে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে 5 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর মধ্যে গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে বাধ্যতামূলক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট এই গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটা যদি বাস্তবায়ন না হয় এই সংকট বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। একটি দল একনায়কতন্ত্র কায়েম করতে গিয়ে হেলিকপ্টারে দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। বিএনপিও এখন একদলীয় শাসনের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে টাঙ্গাইলের সখীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগ ও প্রকৃত দোষীদের বিচারের দাবি করে নিরাপদ ব্যক্তি, ব্যবসায়ীদের মামলা দিয়ে বাণিজ্য, লুটপাট এবং হামলা না করার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, বিএনপি দেশে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির কথা বলেছিল, কিন্তু বিগত 4 মাসে তারা কোনো কর্মসংস্থান করতে পারেনি। বাজেটেও কর্মসংস্থান সৃষ্টির কোনো রূপরেখা নেই। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি, লোডশেডিং, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের দাম না কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সীমান্ত হত্যা ও ভারতের পুশিন বিষয়ে বাংলাদেশের নাজুক অবস্থায় বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন নাহিদ। দেখছি বাংলাদেশকে আবারও সেবার একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এক ক্ষমতাসীন দল, সরকারি দল, শুধু তারাই কথা বলবে, অন্য দলকে কথা বলতে দেওয়া হবে না। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ নিয়ে দলটির সভাপতি নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য মনে করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, তার মতো ব্যক্তির কাছ থেকে সবাই আরও দায়িত্বশীল বক্তব্য আশা করে। সচিবালয় পিআইডি সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সাভারে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ীদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে বলেও জানান ডাক্তার জাহেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করছে, জানিয়ে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই নিয়ে কটূক্তি অপ্রত্যাশিত, তবে এখনও তা ফৌজদারি অপরাধ নয়। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জামায়াত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। সকালে মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান চীনের রাষ্ট্রদূত। এ সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জি ও পলিটিক্যাল অ্যাটাচে রু কি উপস্থিত ছিলেন। আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের জনগণের কল্যাণ, রাজনৈতিক এবং কূটনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের কথা উঠে আসে আলোচনায়। সরকার সবার জন্য সহজলভ্য এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করবে জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান বলেছেন, জবাব দিতে না থাকায় দীর্ঘদিন ধরে দেশের মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিল। সকালে রাজধানী গুলশানের একটি হোটেলে স্বাস্থ্য বিষয়ক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন সম্মানের সঙ্গে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে, সে পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তরুণদের নতুন উদ্ভাবন, প্রযুক্তি এবং উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলেও মনে করেন ডাক্তার জুবাইদা। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতেও অংশগ্রহণমূলক এবং কার্যকর সেবা নিশ্চিত করবে সরকার। এজন্য সরকারি এবং বেসরকারি উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। We have a large generation of young people whose energy, digital fluency, imagination, and sense of social purpose are among our greatest national assets. We can give these young people the tools, training, mentorship, and opportunities to turn their ideas into action. We need to connect them with communities, health systems, researchers, social and private sector innovators, investors, and public institutions so that their creativity can be directed towards solving the health problems that matter most.
আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সেলেন্সি এজি সুইজারল্যান্ডের সঙ্গে আন্তর্জাতিক অ্যাফিলিয়েশন এবং 47তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেছে এসআর ইসলাম অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। সন্ধ্যায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সিরাজ হোসেন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সভাপতি সাব্বির আহমেদ। প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ সাইফুল আলম জানান, আন্তর্জাতিক অ্যাফিলিয়েশনের মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে পেশাগত সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়বে। অনুষ্ঠানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয়। দেশে আবারও কমল উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম। লিটার প্রতি 19 টাকা 22 পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 130 টাকা 99 পয়সা। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। এতে বলা হয়, জুলাইয়ের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 150 টাকা 21 পয়সা থেকে কমিয়ে 130 টাকা 99 পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম $0.9808 থেকে কমিয়ে $0.8556 নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ রাত 12টা থেকে কার্যকর হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।